আপনার পায়ে ধরি, আপনি আমার সাথে এমন করবেন না। আপনি রুম থেকে বের হয়ে যান। আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমার মা আমাকে ভয় দেখিয়ে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমার বিয়ের বয়স হয়নি। আপনি কিছু করলে আমি কিন্তু মরে যাব। আমার স্ত্রীর এমন কথা শুনে আমি রাগান্বিত হয়ে গেলাম। আর তাকে জোরে একটা থাপ্পড় মারলাম। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল। আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, আপনার স্ত্রী মা হতে চলেছে। আমি ডাক্তারের কথা শুনে চোখে ঝাপসা দেখতে লাগলাম। কারণ তাকে তো আজই আমি বিয়ে করে এনেছি, তাহলে সে কিভাবে মা হতে চলেছে? বাকিটা গল্পতেই বলছি। 13 বছরের কিশোরী রুভি নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। গুন্ডা ছেলের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার, এসব তার বড় বোন থেকে শুনেছে রুভি। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আওয়াজ পেল সে। হাত পা আরো গুটিয়ে বসল। দরজা আটকানোর আওয়াজ পেয়ে ভয়ে বুক ধুকধুক করছে। এইভাবে হাত পা লুকিয়ে সেজে বসে আছো কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় রুভি তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। রুভিকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় মুন্না। এই মেয়ে, কি বলছি কথা কানে যায় না তোমার? মুন্নার চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় রুভি। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। উপর হয়ে পা ডলতে থাকে রুভি, আর তখন মাথা থেকে ঘোমটা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায়। মুন্না রুবিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। রুভি কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিলে মেরে ফেলব। আমার বয়স 13 হবে 9 তারিখে। রুভির উত্তরে হাঁ করে তাকিয়ে আছে রুভির দিকে মুন্না। রুভি ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমার বয়স মাত্র 13? 13 বছরের পিচ্চি হয়ে নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? মুন্নার এই কথা রুভির কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায়। গোল গোল চোখ গুলা দিয়ে মুন্নাকে দেখে যাচ্ছে। এইভাবে মুন্না তাকে আর তার পরিবারকে অপমান করতে পারবেন না। মুন্না ও প্রচণ্ড রেগে আছে। তার সাথে কিনা এইরকম পিচ্চির বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করল, আর তার বাবা মা মিথ্যে বলে আরেক এই মেয়ের সাথে বিয়ে দিল। 13 বছরের মেয়েকে 19 বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো। এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতো বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতো পিচ্চি কি আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে? ওই রুনা আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। এই মেয়ে, এই এত কথা বলার সাহস কই পাস? চুপ থাক, না হলে তোকে যে কি করব। মুন্নার আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এইদিকে রুভি ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। রুভির প্রচণ্ড ঘুম পাচ্ছে, মুন্নার জন্য সে ঘুমাতেও পারছে না। মুন্না আবার রুমের বাহিরে চলে গেল। মুন্না চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল সে। রুভি মুন্নাকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল রুভি। মুন্না ছাদে বসে বসে ভাবছে, এই পিচ্চি মেয়ের সাথে আমার বিয়ে দিল কেন? এইটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে? তার মা কেন করল তার সাথে এমন? রাত 3টার কাছাকাছি মুন্না রুমে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে মেয়েটি নিষ্পাপ। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় রুভি। মুন্নাকে দেখে ভয় পেয়ে যায় সে। রুভি বলল, আপনি এখানে কেন? আপনি বাহিরে যান। আমি বাহিরে যাব কেন? তুমি তো আমার ঘরের বউ। দেখুন আমার বয়স কম, আপনি বাহিরে যান। রুভি এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হতে যাবে। তবে রুভি এসবের জন্য মোটেও প্রস্তুত না। ভয়ে কান্না করতে লাগলো। মুন্নার কাছে রিকোয়েস্ট করতে লাগলো, আপনি চলে যান এখান থেকে। আপনার পায়ে পড়ি, আপনি চলে যান। মুন্না তখন রাগে ঘর থেকে বের হয়ে গেল। মনে মনে বলল, এভাবে কতদিন বের করে দিবে ঘর থেকে? কাল তোমার দেখার আছে। অন্যদিকে মুন্নার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে। তুমি এই কাজটা একদম ঠিক করো নাই হালিমা।
এইটুকু একজন মেয়ের সাথে মুন্নার বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই। এখন পুলিশ কেস হলে মুন্নার কি হবে ভাবতে পারছো? সামনে ইলেকশন, এখন যদি শুনে নেতা মুন্নার স্ত্রী একজন বয়স কম, তখন কি হবে? দূর রাশিদ, তুমি চিন্তা করো না। রুভির স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে 18 করা হয়েছে। কেউ কিছু জানবে না। আর মুন্না, সে সত্যি জানার পর কিভাবে রিয়েক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে? সাপের বিষদাঁত কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি রাশিদ। আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারবো। রুভিকে কেন আমি মুন্নার বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমি ভালো জানো হালিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার রাশিদের কথায় রহস্যজনক হাসি দেয় হালিমা। গুড নাইট রাশিদ, কাল বাকি কথা হবে, এখন ঘুমাও। আর তোমার আদরের ভাগ্নি তো আমার, ও তাই না, ওর কোনো ক্ষতি হবে না। এটাই ভালো। তুমিও জানো রুভি আমার জন্য কি। ওর কিছু হলে বুঝতেই পারছো। শুভরাত্রি। মন্না রুভির রুম ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘরে ঘুমাচ্ছে। রুভির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে রুভিও ঘুমিয়ে গেল। সকালবেলা 11টা নাগাদ মন্নার ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে তার। উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় মন্না। মেয়েটা নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। কিন্তু আমার রাতে তেমন ঘুম হয় না। সবারই ইচ্ছা থাকে এমন একটা রাতের আশায়, কিন্তু আমার কপালে কি যে জুটল। আমার কিছুই ভালো লাগছে না। একদিকে না পাইলাম নিজের ভালোবাসার মানুষকে, অন্যদিকে বিয়ে হওয়ার পরও আমার কপালে সুখ নেই। কারণ 13 বছরের মেয়ের কেমন বুদ্ধি থাকবে, বা সে স্বামীর মর্ম কি করে বুঝবে? আমার দুঃখ কষ্ট সে কি বুঝবে? কখনো না। আমি একটা হতাশার মধ্যে পড়ে গেলাম। আমি এখন কি করব তাই ভাবছি। আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি এই পিচ্ছি মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে? বিয়ে দেওয়ার আগে আমার মতামতের কথা তোমরা একবারও ভাবলে না। আমার ভালো মন্দ পছন্দ অপছন্দ বলতে কিছু আছে তো? মা তখন উত্তর দিল, তোর মতো এমন বেকার ছেলের কাছে কে বিয়ে দিবে? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। মেয়েটা ভীষণ সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে। মায়ের কথা শুনে আমার খুব রাগ হলো। আমি বলেছিলাম, মা তুমি তোমার বোমাকে নিয়ে সংসার করো, আমি আজই বাড়ি থেকে চলে যাব। কেন, তোর কি হয়েছে? বোমাকে পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু সে তো আমার কথা রাখে না। কি করে যে তোমাকে বুঝাই মা? তুমি আমার কষ্ট বুঝবে না মা। তুমি কি করে ভাবলে একটা অল্প বয়সী মেয়ে স্বামীর মন রক্ষা করতে পারবে? সে তো সংসার কি জিনিস সেটাই ভালো করে বুঝে না। মা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। পরের দিন রাতে আমার স্ত্রীর রুমে গেলাম, গিয়ে দেখি কান্না করছে। আমি তাকে ধমক দিয়ে বললাম, এই মেয়ে কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ মেরেছে নাকি? এমন ভাবে কান্না করছো মনে হয় তোমাকে কেউ মেরেছে। একদম চুপ, কোনো কান্না চলবে না। আমি বললাম, রাতে খাবার খেয়ে শুয়ে পড়ো। আমি নিচে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম মেয়েটা অবশ্যই ভদ্র, কিন্তু ও আমাকে ভয় পায়। কিছুদিন গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। নিজের মনকে সান্ত্বনা দিলাম নিজেই। এরপর দিন সারাদিন বাহিরে ছিলাম। রাতে ঘরে ফিরে দেখলাম আমার শাশুড়ি আম্মা আসলেন। আমি আমার শাশুড়িকে এই প্রথম দেখলাম, কারণ আমার বিয়েটা আমার মা আর শাশুড়ি আম্মা দুজন মিলে গোপনে কাজে এনে করিয়েছিল। কিন্তু আমার মা বুঝতে দেয় নাই যে এটা তোর শাশুড়ি আম্মা। আমি আজ শাশুড়ি আম্মাকে দেখে চমকে উঠলাম। শাশুড়ি আম্মার বয়স খুবই কম। আমার কাছে মনে হচ্ছিল আমার বউ আর শাশুড়ি আম্মা দুই বোন। আসলে বিষয়টা আমার কাছে রহস্যজনক। এটা কি করে সম্ভব? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা আমার শাশুড়ি আম্মা হতে পারে। আমি আমার শাশুড়ি আম্মাকে সালাম করলাম। শাশুড়ি মা বললেন, কেমন কাটছে তোমাদের বিয়ের জীবন? ভালো কাটছে না শাশুড়ি আম্মা আমাদের বিয়ের জীবন। আপনারা কেমন আমার কাছে এই অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে, যে সংসার কি জিনিস সেটাই ভালো করে বুঝে না। আর আমারে দেখলে তো আপনার মেয়ে কান্না শুরু করে দেয়। ঠিক আছে বাবা, আমি আমার মেয়েকে আজ বুঝিয়ে সব বলে দেব। রাতে ঘরে শুনতে পেলাম আমার শাশুড়ি আর আমার স্ত্রীর মধ্যে আলাপন। আমার স্ত্রী বলল, মা তুমি এটা কি করলি? একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলি। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হলো বিশাল বড় পাহাড়টা আমার মাথায় পড়ল।
আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার স্ত্রী আমাকে বাজে বলল কেন? তার মানে সে আমাকে পছন্দ করে না, তার অনিচ্ছায় বিয়ে হয়েছে। আমার মাথায় কিছু ঢুকছে না। আমি মহা চিন্তায় পড়ে গেলাম। তাদের সব কথা আমি শুনে ফেলি, কিন্তু সে আমার কাছে বিয়ে করল কেন? আমি এর রহস্য তো বুঝতে পারছি না। আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখব। পরের দিন সকালে আমার শাশুড়ি আমাকে বলল, বাবা, আমি আমার মেয়েকে সব বুঝিয়ে দিয়েছি, এখন থেকে তোমার সব কথা রাখবে। আমি বললাম, ঠিক আছে শাশুড়ি আম্মা যান। আমি রাতে আমার ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী আজ অনেক হাসি খুশি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি তোমার এত হাসি হাসি লাগছে কেন? সে তখন উত্তর দিল, আমি কখন হাসব আর কখন কাঁদব এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তার কথাটা কিছুতেই সহ্য করতে পারলাম না। আমি কাছে গিয়ে দিলাম একটা থাপ্পড়। এই মেয়ে, তুই আমায় কি ভাবছিস? মনে করছিস তোর সকল অপমান আমি মুখ বুজে সহ্য করব? কিন্তু থাপ্পড় মারার পর লক্ষ্য করলাম আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এটা আমি কি করলাম? মরে গেল না তো? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, আপনার স্ত্রী গর্ভবতী। আপনি বাবা হতে যাচ্ছেন, মিষ্টি খাওয়ান। আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি দু চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম। আমার মাথায় মনে হয় বাজ পড়ল। এটা কি করে সম্ভব? আমি তা কিছুই বুঝতে পারলাম না। এটা কোনো ধরনের পরীক্ষা? আমি ডাক্তারকে বললাম, দেখুন স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা আবার পরীক্ষা করে দেখুন, কারণ আমার সাথে তার কিছুই হয়নি। আমি আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ, এটা আমায় কোনো পরীক্ষায় ফেলেছ। বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো, এখনই গর্ভবতী। এটা আমি মেনে নিতে পারবো না। ডাক্তার সাহেব আমাকে তার সমস্ত রিপোর্ট দেখালো। ডাক্তার সাহেব ঠিকই বলেছে, আমার স্ত্রী মা হতে চলেছে। এটা রিপোর্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হাসপাতালের বারান্দায় মনমরা অবস্থায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার বাবু কিছুক্ষণ পর বলল, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। আপনি এখন তাকে বাসায় নিয়ে যেতে পারেন, আমরা কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। আমি তাকে বাসায় নিয়ে গেলাম। মা বলল, বৌমার কি হয়েছিল বাবা? তুই ওরে হাসপাতাল নিয়েছিলি কেন? মা, তোমার বৌমা মা হতে চলেছে, তোমাকে আজ একটা খুশির খবর দিলাম। মা বলল, এটা তো খুশির খবর, আমার ঘরে নতুন মেহমান আসছে। আমি বললাম, মা, আমার বিয়ে হয়েছে কয়দিন হয়েছে সেই হিসাব তোমার কাছে আছে। আর তুমি নিশ্চয় ভালো করেই জানো আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাসও হয়নি। তাহলে সে কিভাবে মা হতে চলেছে? মা তখন আমায় বলল, তুই তো ঠিক বলেছিস, আমি তো ভুলেই গিয়েছি তোদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে। আমি মাকে বললাম, মা, তুমি এর রহস্য ঠিকই জানো, কিন্তু তা তুমি প্রকাশ করছো না আমার কাছে। মা আমায় এর উত্তর না দিয়ে সোজা মায়ের ঘরে চলে গেল। আমি রাতে আমার স্ত্রীর রুমে গেলাম। যেতেই আমাকে বলল, আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমি। আপনি আমাকে মাফ কইরা দিয়েন, কারণ আমার কি হতে কি হয়ে যায় সেটা বলা যায় না। সে বলল, আজ আমার একটা কথা রাখবেন। আমি বলেছিলাম, কি কথা? আমার স্ত্রী বলল, আজ আমি আমার নিজ হাতে আপনাকে ভাত খাইয়ে দেয়। আমি বলেছিলাম, হঠাৎ এত দরদ কোথা থেকে আসলো তোমার? এখন তুমি আমাকে ভয় পাও না? আমার স্ত্রী বলল, না, এখন আর আপনারে ভয় পাই না। কেন এখন আমাকে ভয় পান না? সে বলল, 2 দিন আগে পরে তো মরতেই হবে, তাই আপনারে ভয় পেয়ে কি লাভ? আমি তখন রাগে বললাম, তুই এখনই আমার ঘর থেকে বের হ। তোর কাছে আমার কিছু পাওনা দাওনা নেই। তুই বের হ আমার ঘর থেকে। আমি আমার স্বামীর পায়ে ধরে বললাম, আপনি আমারে আপনার ঘর থেকে বের করে দিয়েন না। সে আমার পায়ে ধরে কান্না করতে লাগলো। ঠিক আছে, আমার ঘরে তোকে জায়গা দিতে পারি, একটা শর্তে, তুই বলবি এত তাড়াতাড়ি তুই কিভাবে মা হতে চললি। সবকিছুই আপনাকে বলবো, আমি আপনারে কথা দিলাম, কিন্তু আমারে ঘর থেকে বের করে দিয়েন না। ঠিক আছে, তাহলে বলো, তুই এত তাড়াতাড়ি কেমন হইলি? সে তখন আমার কাছে তার সত্য ঘটনাটা খুলে বলল। আমি সেটা শোনার সাথে সাথেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। তার এই কথা শোনার পর আমার 2 দিন যাবত আমি অজ্ঞান অবস্থায় পড়ে রইলাম। সে আমাকে বলেছিল আমার বাবার টাকা পয়সা সম্পত্তি অনেক ছিল। আমি একজনকে খুব ভালোবাসতাম। বিয়ের আগে সে আমার সাথে ফেরেশতার মতো আচরণ করত। আমি ভেবেছিলাম সে অনেক ভালো। আমি বাবাকে বলেছিলাম, বাবা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই করব। ছেলেটির নাম ছিল রামিন। আমি রামিনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম।
বাবা তখন বলেছিল এই ছেলের সাথে বিয়ে আমি দিতে পারবো না। আমার বাবা আমাকে বারবার নিষেধ করেছিল। আমি বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আমি তাকে ছাড়া বাঁচব না। আমি আরও বলেছিলাম যদি তুমি রামিমের সাথে যদি বিয়ে না দাও তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবে বাবা। বাবা শেষ পর্যন্ত আমার কথা মেনে নিল এবং সেই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের 2-3 মাস আমার ভালোই কাটছিল। কিছুদিন পর তার আসল রূপ বেরিয়ে পড়ল। সে আমাকে প্রতিদিন আমার প্রতি অত্যাচার করত আর বলতো তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে কাল আমার ঘরে আসবে, নইলে তোর এই ঘরে কোনো জায়গা নাই। আমি বেশ কিছুদিন টাকা এনে দিয়েছিলাম, কিন্তু আমাকে খুব মারধর করত একটু কিছু হলে। পরে জানতে পারলাম রামিম ছেলেটি ভালো না, এর আগে আরও একটি মেয়েকে বিয়ে করে তার বাবার কাছে থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। সবাই এই ছেলেটিকে ভয় পায়, তার মুখের উপর কেউ কথা বলতে পারে না। যাকে ইচ্ছা তাকে সে নির্দ্বিধায় মেরে ফেলত। আমি তার এই চরিত্র দেখে ভাবলাম আমি একাকে বিয়ে করেছি, সে তো একটা দুশ্চরিত্র। তারপর বাবা আমাকে রামিমের ঘর থেকে নিয়ে আসে। এটাই আমার শাস্তি। আমার বাবার কথা না শোনার কারণে আজ আমার এই অবস্থা। তারপর রামিমকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পরও রামিম আমাদের বাড়িতে আসতো আর বাবাকে ভয় দেখিয়ে টাকা নিয়ে যেত। তারপর মা ভাবল তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে দিবে, মানে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিল। সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয়নি। আমাকে সেফ রাখার জন্য আপনার ঘরে আনা হয় বিয়ের নাটকে। এটা শুধু বিয়ের নাটক ছিল, কারণ আপনি নাকি অনেক সাহসী, তাই আপনার কাছে আমি সেফ থাকব, আর তাই আপনার সাথে আমার মিথ্যা বিয়ে দিয়ে দিল। আজ ডাক্তার যে বলল আমি মা হতে চলেছি, এটা রামিমের সন্তান। আপনি ভয় পাবেন না, কারণ আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার মা আমাকে রাজি করাতে বাধ্য করেছে, কারণ সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয় নাই। মা কৌশলে আপনার বাড়িতে বিয়ে নামক উপসর্গ দিয়ে আপনার বাড়িতে আমাকে রাখা হয়েছে, কারণ আপনার কাছে যদি আমি থাকি তাহলে রামিম ভেবে নিবে যে আমার বিয়ে হয়ে গেছে। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়নি, এটা যেহেতু নাটক ছিল, তাই আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি। আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন। আমি কাল যেদিকে দুচোখ যায় সেই দিকেই চলে যাব, তাও আপনারে আর কষ্ট দিব না। আমার নাটকীয় স্বামী তখন বলল, আমি যে তোমারে ভালোবেসে ফেলেছি, এখন কি তুমি আমাকে ফিরিয়ে দিবে? আমার ঘরেই 7টা জীবন থেকে যাও, আমি তোমার সকল দায়িত্ব নিয়ে নিলাম। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যি বিয়ে করতে রাজি। ওর কথা শুনে মনে হলো আমি আবার নতুন একটা জীবন পেয়েছি। তারপর বাকি জীবনটা তার ঘরেই কাটিয়ে দিলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কুনাল বারবার বলছিল, মামি আপনি অনেক মিষ্টি, অনেক কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন? আমার মধ্যে কি খুঁত দেখলে? কুনাল একটু হেসে বলল, মামি আপনি এসব কি বলছেন? আপনার মাথা তো ঠিক আছে। তাই বুঝি, তাহলে আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে? আর যখন আমি ফ্লোরে কিছু তুলছিলাম তখন? আমার এত কথা শুনে কুনালের মুখ হা হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, সরি মামি। আমি আর তাকে কিছু বলার সুযোগ দিলাম না। আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম। আমার নাম পূজা। আমি 30 বছর বয়সী বিবাহিত মহিলা এবং আমার বিয়ে হয়েছে 5 বছর হল। আমাদের একটি 1 বছরের ছেলে রয়েছে। আমি এখনও আগের মতোই আকর্ষণীয় দেখতে ছিলাম এবং সম্ভবত এই কারণেই আমার সম্পর্কে অনেকেই আগ্রহী হয়ে থাকে। বাইরে বের হলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমার ভাগনা কুনালের সাথেও এমনই কিছু ঘটে যায়। যদিও আমি তাকে বুঝিয়েছিলাম যে এটি সঠিক নয় এবং এটি জানাজানি হলে সমস্যা হতে পারে, তবুও সে থামেনি। ফলে পরিস্থিতির চাপে আমাকেই শেষমেশ তার কথা মানতে হয়। এরপর 1 মাস ধরে আমাদের মধ্যে যা ঘটে তা নিয়ে আরও কিছু কথা বলবো এই গল্পে। আমি এক বাচ্চার মা হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। তাই এখন সবাই বলে আমি নাকি আগের থেকেও অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়েছি। আমি শহরে থাকার কারণে আমি সবসময় ছোট পোশাক আর জিন্স পরতে ভালোবাসতাম। তারপরেও আমার স্বামী আমাকে তেমন সময় দিতেন না। তাই আমি নিজেকে ভীষণ একাকী মনে করতাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে।
গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমাদের শহরে একটি কাপড়ের দোকান রয়েছে, তাই আমি এবং আমার স্বামী রমেশ 2 বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেছি। এদিকে এইবার আমার ভাগনা কুনাল আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছে। সে 10ম শ্রেণীতে পড়ে। স্কুল থেকে 1 মাসের ছুটি পেয়ে এবার সে আমাদের কাছে এসে মজা করে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। কুনাল যখন আমাদের বাড়িতে আসার জন্য বাসস্টপে পৌঁছায়, তখন আমি নিজেই তাকে আনতে যাই, কারণ আমার স্বামী রমেশ সব সময়ের মতো দোকানে ব্যস্ত ছিল। বাসস্টপে যাওয়ার সময় আমি জিন্স আর টি শার্ট পরেছিলাম, যা কুনালের নজর কেড়ে নেয়। তখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি মাঝে মাঝে একটু অন্যরকম পোশাক পরে নিই, যেমন জিন্স আর টি শার্ট, আর আমার স্বামী রমেশ এতে কিছু বলেন না। আমি কি পরলাম না পরলাম আমার স্বামীর কোনো যায় আসত না। সেদিন কুনাল বাসস্টপে আমার জন্য অপেক্ষা করছিল। এখন আমি আপনাদের কুনাল সম্পর্কে কিছু বলি। সে আমার ভাগনা। সে গ্রামে থাকে। দূর থেকে আমি কুনালকে ডেকে উঠলাম, কিন্তু আমাকে জিন্স পোশাকে দেখে সে প্রথমে চিনতে পারেনি এবং এদিক সেদিক তাকাতে লাগল। আমি যখন তাকে হাত দিয়ে ইশারা করলাম, তখন সে আমার কাছে এসে পৌঁছায় এবং প্রথমেই আমার পায়ে ছোঁয়। আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম, আরও কত করবে কুনাল? আমি তো এতটাও বুড়ি নেই। কুনাল হাসতে হাসতে বলে, না মামি, আপনি তো এখনও 18 বছরের মতোই দেখাচ্ছেন। আমি তো আপনাকে চিনতেই পারিনি। যদি আপনি সিঁদুর না পরতেন, কেউ বলতেই পারত না যে আপনি একজন বাচ্চার মা। তার কথা শুনে আমি হেসে বললাম, যাও, এবার অনেক হয়েছে, আর মিথ্যা বলো না। তোমার মামা তো সবসময় বলে যে আমার মধ্যে আগের সেই উজ্জ্বলতা আর নেই। তখন কুনাল বলে উঠল, সত্যিই বলছি মামি, আপনি অনেক কিউট দেখাচ্ছেন। মনে হচ্ছে আগের থেকে অনেক সুন্দর লাগছেন। কুনালের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি একটু খুশিই হচ্ছিলাম, কারণ রমেশ আমার স্বামী তো কখনো আমার প্রশংসা করে না। কাজ সেরে বাড়ি ফেরার সময় সারাটা পথ কুনাল আমার সাথে কথায় মশগুল ছিল। কুনালের আমার হাত ধরে রেখেছিল এবং আমি বললাম, তুমি তো আর ছোট নও যে হারিয়ে যাবে। তখন কুনাল মজা করে বলল, কি হয়েছে মামি? হাত ধরলে কি আপনার হাত মলা হয়ে যাবে নাকি? কুনালের উচ্চতা আমার থেকে সামান্য কম ছিল, আর আমি সেদিন শাড়ি পরিনি, তাই একটু অস্বস্তি হচ্ছিল। বাড়িতে পৌঁছানোর পর কুনাল গোসল সেরে নিল। আমি তার জন্য চা এবং কিছু নাশতা তৈরি করে দিলাম। তারপর আমরা একসঙ্গে বসে চা খেলাম। এই সময় আমি কুনালের কাছে তার মা ও পরিবারের সবার খোঁজ খবর নিলাম এবং রমেশকেও ফোন করে জানিয়ে দিলাম যে কুনাল এসে গেছে। আমার ছেলে প্রীতম, যাকে আমরা আদর করে খুব প্রীতমখু বলে ডাকি, তখনও ঘুমাচ্ছিল। গল্প করতে করতে আমি মজা করে কুনালকে জিজ্ঞেস করলাম, এই যে, কোনো গার্লফ্রেন্ড বানিয়েছ নাকি এখনও সিঙ্গেল ঘুরছ? আমার মুখে এমন প্রশ্ন শুনে কুনাল একটু লজ্জা পেল। আমি হাসতে হাসতে বললাম, আর বলেও ফেল। এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো আর তোমার মাকে কিছু বলবো না। তখন কুনাল একটু হেসে বলল, আসলে মামি, একটা মেয়ে আছে, কিন্তু আমি এখনও কিছু বলিনি। আমি আবার মজা করে বললাম, ওহ, তাহলে এখনও কিছু বলেনি। কুনাল মজা করে বলল, মামি, কথা তো দূরের কথা। কুনালের কথা শুনে আমি এত হাসছিলাম যে পেটে ব্যথা হয়ে গেল। গল্প করতে করতে কখন বিকেল 5টা বেজে গেছে বুঝতেই পারিনি। এদিকে আমার ছেলে প্রীতম ঘুম থেকে উঠে গেছে, তাই কুনাল তার সাথে খেলতে শুরু করল, আর আমি বাড়ির কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর কুনাল প্রীতমকে নিয়ে আমার কাছে এলো, কারণ সে কাঁদছিল। কুনাল বলল, মামি, অনেকক্ষণ ধরে সে শান্ত হচ্ছে না, আপনি একটু সামলান। আমি বুঝলাম হয়তো ও ক্ষুধার্ত, কারণ দুপুরেও তাকে খাওয়ানো হয়নি, তাই আমি রান্নাঘরে গিয়ে প্রীতমকে খাওয়াতে শুরু করলাম। এ সময় দেখলাম কুনাল আমার দিকে তাকিয়ে আছে, আর আমি চোখ ফেরাতেই সে সরে গেল। আমি বুঝতে পারছিলাম তার মনের মধ্যে কিছু চলছে। আমি মৃদু হেসে বললাম, কি হয়েছে কুনাল? এতে লজ্জা পাওয়ার কি আছে? এরপর আমি তাকে বললাম, প্রীতমকে বিছানায় শুইয়ে দাও, এখন অনেকক্ষণ ঘুমাবে। তারপর আমি সবার জন্য রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এতক্ষণে রমেশও দোকান থেকে বাড়ি ফিরে এলো। রাতে রমেশ কাজ সেরে গোসল করে খাওয়ার জন্য বারান্দায় চলে এলেন। খাওয়া দাওয়ার পর রমেশ ও কুনাল কিছুক্ষণ গল্প করল, আর আমি রান্নাঘরের কাজ গুছিয়ে নিলাম। এরপর রমেশ ক্লান্ত হয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। আমি কুনালের জন্য পাশের ঘরে বিছানা ঠিক করে দিলাম, কারণ বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম।
ততক্ষণে রমেশ আমাদের ছেলে প্রীতমকে দোলনায় শুইয়ে দিয়েছে এবং আমার অপেক্ষায় ছিল। কিন্তু যখন আমি চুল বেঁধে বিছানায় পৌঁছালাম, দেখলাম রমেশ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে আমার সব অনুভূতিই ম্লান হয়ে গেল, কারণ গত কিছুদিন ধরে রমেশ বেশ চিন্তিত ছিল। সম্ভবত দোকানের কাজ ভালোমতো চলছিল না। তাই তাকে জাগালাম না, কারণ তার মানসিক চাপ বাড়াতে চাইনি। একটু মন খারাপ নিয়ে আমিও শুয়ে পড়লাম। কিন্তু তখন হঠাৎ মনে পড়ল যে আজ কুণাল এসেছে। সময় কাটানোর জন্য তার ঘরের দিকে চলে গেলাম, গিয়ে দেখলাম কুণাল বিছানায় শুয়ে সিনেমা দেখছে। আমাকে দেখে সে উঠে বসে বলল, মামি, কি হয়েছে? আপনি এখনো ঘুমাননি? আমি হেসে বললাম, না রে, কিছু না। ঘুম আসছে না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আমি বললাম, তোমার কাছে চলে এলাম। আচ্ছা, কি দেখছ? কুণাল মুচকি হেসে বলল, কিছু না মামি, ঘুম আসছে না, তাই সিনেমা চালিয়ে রেখেছি। আমি মজা করে বললাম, ওহ, কেমন সিনেমা? কোনো বিশেষ সিনেমা তো দেখছ না? কুণাল লজ্জা পেয়ে বলল, আরে না মামি, আপনি এসব কি বলছেন? তখন আমি হাসতে হাসতে বললাম, কেন? হিন্দি রোমান্টিক সিনেমা তুমি দেখ না নাকি? কুণাল বলল, হ্যাঁ, মাঝে মাঝে দেখি। এরপর কুণালও মজা করে জানতে চাইল, মামি, আপনি কি দেখেন? আমি হেসে বললাম, আরে হ্যাঁ, আমি তো তোমার মতোই মাঝে মাঝে দেখি। কুণাল হাসতে হাসতে বলল, আপনি এত মজার মজার কথা বলেন মামি। ইচ্ছা করে আপনার সাথে সারারাত গল্প করি। আমি হেসে বললাম, 1 মাস থাকলে দেখবে আমার কথা শুনতে শুনতে তোমারও বিরক্ত লাগবে, যেমন তোমার মামার হয়। তখন কুণাল একটু অবাক করে বলল, মামি, যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আমি বললাম, বলো কুণাল, আমি কেন কিছু মনে করব? কুণাল বলল, মামি, যদি আপনার আশেপাশে আমার বয়সী কোনো মিষ্টি মেয়ে থাকে, তাহলে আমার সাথে একটু আলাপ করিয়ে দেবেন। তাহলে আমার ছুটিগুলোও ভালো কাটবে। আমি একটু মজা করে বললাম, ওহ, ভালো তো। এতই সহজ ভাবছ তুমি? কুণাল বারবার বলছিল, মামি, আপনি অনেক মিষ্টি, অনেক কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন? আমার মধ্যে কি খুঁত দেখলে? কুণাল একটু হেসে বলল, মামি, আপনি এসব কি বলছেন? আপনার মাথা তো ঠিক আছে, তাই তো? আমি মুখ গোমড়া করে বললাম, এটা কি বললে? কি মনে করছো আমি কিছু বুঝি না? আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম, তখন তুমি কি করছিলে? আর যখন আমি ফ্লোরে কিছু তুলছিলাম তখন? আমার এত কথা শুনে কুণালের মুখ হা হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, সরি মামি, আমি তো মজাক করছিলাম। আমি হেসে বললাম, আরে সরি বলার কিছু নেই। তোমরা ছেলেরা ঠিক এই রকমই। আগে গম্ভীর হয়ে কথা বলো, তারপর সরি বলে আমাদেরই অপ্রস্তুত করে দাও। তখন কুণাল আমাকে খুশি করতে বলল, মামি, আপনি রেগে গেলে আরও সুন্দর লাগে। আমি একটু মজা করে বললাম, ওটা না, এখন অনেক হয়েছে। এবার ঘুমাতে যাও, আমাকেও সকালে উঠতে হবে। যখন আমি বের হচ্ছিলাম, কুণাল আমার হাত ধরে বলল, মামি, আমরা তো এখন বন্ধু। কবে আবার আপনার সাথে গল্প করতে পারব? আমি হেসে বললাম, এত সহজে নয়, সময় হলে দেখা যাবে। তারপর হাসতে হাসতে নিজের ঘরে চলে এলাম। সকালে আমি একটু দেরি করে উঠলাম। ততক্ষণে রমেশ আমার স্বামী বাইরে থেকে হাঁটাহাঁটি করে ফিরেছে এবং কুণালকেও নিয়ে এসেছে। কুণালের চোখে তখনও ঘুমের ভাব ছিল। আমি রমেশকে বললাম, কুণালের এত সকাল সকাল ঘুম ভাঙালে কেন? দেখছ, ওর চোখ এখনো লাল। রমেশ মুচকি হেসে বলল, আরে ছেলেরা সব ঠিক আছে, একটু মজাই তো করছিলাম। রমেশ বললেন, কিছু হবে না পূজা, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, বলে চা খেতে বসলেন। ততক্ষণে প্রীতমও ঘুম থেকে উঠে গেছে। তাই আমি তাকে খাওয়াতে শুরু করলাম। এরপর রমেশ বলল, পূজা, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য দুপুরের খাবারটা বানিয়ে দাও। আজ কুণালকে দোকানে নিয়ে যাব, সেও একটু দোকান দেখে আসুক। রমেশের মুখে কুণালকে সাথে নিয়ে যাওয়ার কথা শুনে আমার সব আনন্দ মাটি হয়ে গেল। আমি বললাম, এত তাড়াহুড়ো কেন? কালই তো এসেছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও। রমেশ বলল, এভাবে ঘরে বসে থাকলে ও বোর হয়ে যাবে। দোকানে গেলে মনও ভালো থাকবে। আমি একটু রেগে বললাম, তাহলে আমার কি হবে? আমি তো প্রতিদিনই ঘরে বোর হই। ভেবেছিলাম কুণাল এসেছে, একটু ভালো সময় কাটবে, আর এখন তুমিই ওকে নিয়ে যাচ্ছ। তুমি চলে যাওয়ার পর বাড়িতে কথা বলার মতো কেউ থাকে না। আমার কথাগুলো শোনার পর রমেশ মুচকি হেসে আমার গাল টেনে বলল,
আচ্ছা ঠিক আছে, নেব না তাহলে, এখন আর রাগ করো না। তবে সত্যি বলছি, তোমাকে রেগে গেলে আরও সুন্দর দেখায়। আমি মুখ ভার করে বললাম, এত বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করতে হবে না। যদি সত্যিই নিয়ে যেতে মনস্থির করেছ, তাহলে নিয়ে যাও। আর বলবে না যে আমি কিছু শুনি না। তারপর আমি দুজনের জন্য খাবার প্যাক করে দিলাম, আর তারা দোকানের দিকে রওনা হলো। সন্ধ্যায় রমেশ ফিরে এসে সোজা স্নান করতে গেলেন, আর কুণাল এসে ঢুকল রান্নাঘরে, যেখানে আমি রুটি বানাচ্ছিলাম। এসেই সে আমার কাঁধে মাথা রেখে বলল, মামি, আজ তো আপনাকে ছাড়াই সারা দিন মন বসেনি। আমি হাসি চেপে বললাম, হ্যাঁ জানি, তবে আগে বলো তো আমার জন্য কিছু আনছো কি? কুণাল হেসে বলল, হ্যাঁ মামি, নিয়ে এসেছি। আমি তাকে বললাম, তাহলে তাড়াতাড়ি স্নান সেরে নাও, এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব। তখন পর্যন্ত রমেশ খাওয়া শেষ করে প্রীতমের সাথে খেলায় ব্যস্ত ছিল। আমি কুণালের জন্য খাবার দিয়ে নিজে বাটিগুলো পরিষ্কার করতে শুরু করলাম। খাওয়া শেষে কুণালও তার প্লেট নিয়ে রান্নাঘরে এসে বলল, মামি, আপনি তো অনেক কাজ করেন, নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান। চলুন আমি কিছুটা সাহায্য করি। আমি হেসে বললাম, ও এখন মামিকে ইমপ্রেস করছো নাকি? কুণাল একটু হেসে বলল, না মামি, তা নয়, তবে আজকাল আপনাকে একটু বেশি ভালো লাগছে। আমি মজার ছলে বললাম, কি ব্যাপার কুণাল, এত ভালো লাগছে কেন? কুণাল লজ্জা পেয়ে হেসে বলল, মামি, আপনার সব কথারই উল্টো মানে বের করেন। এরপর আমি নিজের ঘরে গেলাম। রমেশ যেন আমারই অপেক্ষায় ছিলেন, আর প্রীতমকে তিনি প্রতিদিনের মতোই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ঘরে ঢুকতেই আমি রমেশকে জিজ্ঞেস করলাম, এখনো ঘুমাওনি? কি হয়েছে? রমেশ এসে বললেন, আসলে ঘুম আসছে না, তাই একটু জেগেছিলাম। আমি একটু মজা করেই বললাম, আচ্ছা। আর যখন আমায় ঘুম আসতো না তখন তো কিছু বলনি। রমেশ একটু থেমে বললেন, পূজা, তুমি তো জানো গত কয়েকদিন ধরে দোকানের কাজটা ঠিকমতো চলছে না, তাই একটু চিন্তায় ছিলাম। আমি মুচকি হেসে বললাম, ওহ আচ্ছা, এত ভাবনার কিছু নেই, ঠিক হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। অনেক দিন পর রমেশ জানালেন যে তিনি কিছুটা বেশি সময় আমার সাথে কাটাতে চান, আর এটাই শুনে আমার মন আনন্দে ভরে উঠল। এরপর বেশ কিছুক্ষণ ধরে আমরা একসাথে সময় কাটালাম, নানা গল্প আর হাসিঠাট্টায় মেতে উঠলাম, যতক্ষণ না আমার হাসি থামানো মুশকিল হয়ে গেল। তার এতটা সময় নিয়ে আমার পাশে থাকার আগ্রহ দেখে মনটা সত্যিই প্রশান্তিতে ভরে উঠল। এরপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে যখন কুণালের জন্য চা নিয়ে গেলাম, দেখলাম সে চা খেতে চাচ্ছিল না। বুঝতে পারলাম রাতে আমি তার সাথে কথা বলতে পারিনি বলে তার মন খারাপ। আমি স্নেহভরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কুণাল, তুমি কি আমার উপর অভিমান করেছ? কুণাল মৃদু কণ্ঠে বলল, রাতে তুমি আমার কাছে আসনি কেন? কুণাল বলল, মামি, জানো আমি একটানা রাত 1টা পর্যন্ত তোমার অপেক্ষা করছিলাম। তার কথায় আমি চুপ হয়ে রইলাম, কিন্তু তার প্রতীক্ষা দেখে বুঝতে পারলাম আমরা যা করতে যাচ্ছিলাম তা ঠিক নয়। অনেকদিন পর যেন আমার ভাবনায় কিছুটা স্পষ্টতা এলো, তাই আমি কুণালকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তার কাছে ক্ষমাও চাইলাম। তখন কুণাল বলল, মামি, এভাবে কথা বলছো কেন? আমি জানি তোমার হয়তো আজ একটু বিশ্রামের দরকার, তবে কাল কিংবা পরশু কিছু সময় বের করো, তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। কুণালের এমন আবেগ দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, বুঝলাম যে ও সহজে বুঝতে চাইছে না। ঠিক সেই সময় রমেশ ডাক দিয়ে বলল, পূজা, শিগগিরই খাবারটা গুছিয়ে দাও, আজ আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি রান্নাঘরে গেলাম, রমেশের জন্য খাবার প্যাক করলাম। রমেশ বের হওয়ার সময় আমি বললাম, আজও কুণালকে তোমার সাথে নিয়ে যাও, যাতে ও একটু বাইরে ঘুরে আসে। জানতাম বাড়িতে থাকলে ও আমাকে একা থাকতে দেবে না। তবে রমেশ একটু অবাক হয়ে বললেন, কালও তো তুমি বললে ওকে বাড়িতে থাকতে দাও, আর আজ সাথে নিয়ে যাওয়ার কথা বলছ। ও তো দোকানে মনও বসাতে পারছে না। এটা বলেই রমেশ চলে গেলেন। কুণাল ঘর থেকে বেরোতেই আমার পিছু পিছু রান্নাঘরে চলে এলো এবং আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগল, প্লিজ মামি, একটু ভাবো। তার এমন অনুরোধ দেখে বুঝতে পারছিলাম সে হয়তো সহজে মানবে না, এবং তার এই জেদটার কারণও আংশিকভাবে দায়ী আমি নিজেই। অবশেষে ভাবলাম, আচ্ছা কুণাল, ঠিক আছে, চলো ঘরে যাই। কিন্তু তখনই কেন যেন আমার চোখে জল চলে এলো। কুণাল সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, মামি, তুমি কি সত্যিই খুশি নও? তার প্রশ্ন শুনে অজান্তেই আমার চোখ ভিজে উঠল, আর আমি তার পায়ের কাছে বসে বললাম, প্লিজ
কুনাল, আমাকে ক্ষমা করে দাও। আমারই ভুল ছিল, তোমার সাথে এমন মজা করা উচিত ছিল না। যেদিন তুমি এখানে এলে তখন থেকেই কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছি, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ভুল। এটা ঠিক নয়, তুমি তো আমার ছেলের মতো। আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত নয়। প্লিজ, আমাকে ক্ষমা করো। আমার কথা শোনার পর কুনাল আর এক মুহূর্তও সেখানে থাকেনি। দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেও তার ভুল বুঝতে পারছিল। আসলে প্রতিটা সম্পর্কের একটা সীমা থাকে, যা অতিক্রম করা ঠিক নয়। গল্পে কুনালের প্রতি মাতৃসুলভ মমতা এবং কুনালের কিছু আবেগের কারণে একটি সীমানা অতিক্রম করার প্রবণতা তৈরি হয়েছিল। তবে সময়মতো ভুল স্বীকার এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ তাদের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনে। এই গল্পে কুনালের প্রতি মূল চরিত্রের মমতা এবং স্নেহ ছিল মাতৃসুলভ। কিন্তু যখন সেই মমতা এবং স্নেহ কিছু সীমারেখা অতিক্রম করার পর্যায়ে পৌঁছে যায়, তখন তিনি উপলব্ধি করেন যে সম্পর্কের একটি নির্দিষ্ট সীমানা থাকা উচিত। প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু অপ্রকাশিত সীমা থাকে, যা অতিক্রম করা সম্পর্ককে জটিল করতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। কুনালের প্রতি তার আবেগ ছিল ভালোবাসার মতোই, কিন্তু সেই ভালোবাসা যেন ভুল পথে না যায় সেদিকে মনোযোগী থাকা প্রয়োজন ছিল। প্রায়শই সম্পর্কের সমস্যাগুলির সমাধান খোলামেলা কথোপকথনের মধ্যেই নিহিত থাকে। গল্পের মূল চরিত্রটি কুনালের সঙ্গে সোজাসুজি কথা বলেন এবং নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির সমাধান করেন। তার খোলামেলা কথোপকথন কুনালকে নিজের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন হতে সহায়ক হয়। এই ধরনের সৎ এবং সরল যোগাযোগ আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সম্পর্কের সমস্যাগুলো সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পে আমরা দেখতে পাই যে সংযম এবং আত্মনিয়ন্ত্রণ একটি সম্পর্ককে সঠিক পথে রাখতে কতটা সহায়ক হতে পারে। মূল চরিত্রটি বুঝতে পারেন যে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ তা সম্পর্কের সৌন্দর্য এবং মর্যাদাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং অনুভূতির প্রতি সংযম থাকা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষত তখন যখন সেগুলো সম্পর্কের সীমানা অতিক্রম করার ঝুঁকিতে থাকে। গল্পের শেষের দিকে কুনাল নিজের ভুল বুঝতে পেরে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এটি সম্পর্কের মর্যাদা এবং সীমা রক্ষা করার জন্য তার নিজস্ব সিদ্ধান্ত। প্রতিটি সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, যার অভাবে সেই সম্পর্ক অবমূল্যায়িত হতে পারে। কুনাল এবং মূল চরিত্রের মধ্যে সম্পর্কের প্রতি এই শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়া তাদের ভুল বুঝতে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে সহায়তা করে। গল্পটি শেষ পর্যন্ত আমাদের জানায় যে প্রতিটি ভুলই একটি শিক্ষা। এই অভিজ্ঞতা তাদের উভয়ের জন্যই শিক্ষণীয়, যা ভবিষ্যতে তারা সম্পর্কের ব্যাপারে আরও সচেতন এবং সংযত হয়ে উঠতে পারবেন। গল্পটি দেখায় যে ভুল থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তীতে সঠিক পথে পরিচালিত করাই সবচেয়ে বড় আত্মোন্নয়ন। অতএব এই গল্পটি আমাদের বোঝায় যে সঠিক সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং সীমানার প্রতি সম্মান থাকা অত্যন্ত প্রয়োজন। আবেগ থাকা সত্ত্বেও সংযম বজায় রাখা, আত্মনিয়ন্ত্রণ করা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করা হল এই গল্পের প্রধান শিক্ষণীয় বিষয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।